ইউষার কণ্ঠে উদ্বেগ। ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, মাথাও ফাটিয়েছে জানো। নিচের ঠোঁট কামড়ালো। একবার ভাবলো পড়লে পড়েছে, ওর কি। পরের বার ভাবলো ও তো ডাক্তার, শিশুবিদ হোক আর যাই হোক, ডাক্তার তো মনুষ্যত্বের খাতিরে একবার কি দেখে আসা উচিত নয়? ছোট্ট করে বলল। দেখি চল। ইউষা খুশি হয়ে গেল। সদ্য ফোটা কামিনীর মতো নিষ্কুলস হাসলো সে। সামনে হেঁটে যায় আর মানুষটা চড়পিট দেখে পা বাড়ায় সে। তুষির ব্যথা না কমলো মনে আনন্দ। নরম খাটে কোমল গদি, জামাকাপড় রাখার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে সব আছে এখন। খাটের শক্ত কাঠে পিঠ ঠেকিয়ে বসে চারপাশ দেখছিল সে। এরই মাঝে ঢুকলো অয়ন। এক টুকরো সাদা আলোতে ফর্সা মেয়েটার উপর সরাসরি নজর পড়ল তার। বুকের কোথাও একটা বিদ্যুৎ স্ফোরণ হলো। এ যেন তীব্র শব্দে আছে পড়া বাজ। খুব অস্থিরতা জেঁকে বসলো ঘাড়ে। ইউষা বসলো। তুষি, ভাইয়া এসেছেন তোমাকে দেখতে। তুষি ফিরল এদিকে। অয়নকে দেখে ঝলমল করে উঠল। ব্যস্ত হয়ে বলতে গেল, ভেতরে অথচ শরীরটা নড়তেই ব্যথা পেল ফের। ছোট্ট একটু নিনাদ বেরিয়ে এলো ঠোঁট ফুঁড়ে। অয়ন লম্বা পায়ে এগিয়ে এলো অমনি। দাঁড়ালো ঠিক মুখোমুখি। তুষির চোখের দিকে না চেয়ে সোজা পায়ে ফেলল নজর। বেশ ফুলেছে। ডাক্তার দেখিয়েছিল? হ্যাঁ, ফারজানা আন্টি এসেছিলেন, পেন কিলার দিল। এরপরেও ব্যথা বাড়লে এক্স রে। ওষুধ খেয়েছিস? হ্যাঁ। অয়ন কপালের দিক চাইল এবার। ব্যান্ডেজ দেখে বলল, তুই ব্যান্ডেজ করেছিস? না, আমি তো ক্লাসে ছিলাম। প্রেসক্রিপশন কোথায়? মাঝখানে তুষি বলল। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। এত ভালো কথাতেও চটে গেল অয়ন। চোখ রাঙিয়ে বলল। তুমি চুপ করো। মেয়েটা হতভম্ব হয়। ঠোঁট উল্টে ইউষার পানে চাই একবার। কি করেছে ও? কাল অবধি কফি খাওয়ানো লোক অহেতুক এমন ধমকালো কেন? ইউষার চোখেও প্রশ্ন। অয়ন ভাই তো মেজাজি মানুষ না, ধমক টমক ওনার সাথে যায় না। কি হলো হঠাৎ? কিন্তু ওসব জিজ্ঞেস করতে পারল না। তার দোনামোনার মাঝে শক্ত গলায় শুধালো অয়ন। প্রেসক্রিপশন কোথায়? ইউষা চোখ দিয়ে দেখালো ওই তো টেবিলে। অয়ন গিয়ে হাতে তুলল সেটা। হুট করে পাতলা কাগজের ওপর দিয়ে তুষির দিকে চাইল সে। কেন চাইলো জানে না, তবে খুব 2 সেকেন্ড নিষ্পলক মেয়েটাকে দেখল অয়ন। কোকড়া চুল ছেড়ে রাখা, মাথায় ব্যান্ডেজ, একটা বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে আছে। কি নিষ্পাপ ললিত সুন্দর মুখ, গোধূলির মতো নির্মল, অথবা বকুলের ন্যায় স্নিগ্ধ হবে কিছু একটা। পরপরই সে চোখ সরালো, যেন হুঁশে এসেছে এখনই। গলা ঝেড়ে বলল, সব ঠিকঠাক আছে, তাও কোনো সমস্যা হলে আমি আছি, ডাকিস। মাথা নাড়ল ইউষা। আচ্ছা, আমি তো আজ রাতে ওর সাথে ঘুমাবো। তোমার কিছু লাগলে আমাকে বলবে। হ্যাঁ, ফোন করলেও হবে। মেয়েটা আশায় ছিল সায় দেবে অয়ন। বলবে হয়তো তোকেই তো ডাকবো, তুই ছাড়া কে আছে আমার। কিন্তু হলো না এমন, বরং রুক্ষ স্বরে পড়ল সে। আমার কিছু দরকার নেই। তারপর হনহন পায়ে ঘর ছাড়ল অয়ন। ইউষা আহত হলো, দীর্ঘশ্বাস ফেল, বিড়বিড় করে মনে মনে বলল, তোমার নেই, আমার তো আছে। আর আমার তোমাকেই দরকার অয়ন ভাই, দিয়ে দাও না। তুজি হাতটা টানলো তখনই। তেল পড়ে যাবে ভেবে ধরফরিয়ে বাটিটাকে আরও চেপে ধরল ইউষা। ধপ করে বসে পড়ল সামনে। গোল চোখে বলল, কি হয়েছে? তোমার এই ভাইকে বিটকেলটার ভূতে ধরেছে। আমাকে কিভাবে ধমক দিলে দেখলে? আমি আর কখনো কারো প্রশংসাই করব না। বাইরে থেকে ফিরেছে তো, বোধহয় মেজাজটা ঠিক নেই। ভাইয়া এমনিতে খুবই নরম মানুষ। তারপর চপল পায়ে এগিয়ে গিয়ে ঘরের দৌড় দিল ইউষা। সামনে এসে ফিসফিস করলো, আমি যে অয়ন ভাইয়াকে পছন্দ করি, কাউকে বলনি তো? না, কাকে বলবো? গদগদ হয়ে পড়ল সে। থ্যাংক ইউ। বাড়িতে কেউ কিন্তু কিছু জানে না। আগে অনার্সটা শেষ করি, তারপর এই নিয়ে উঠে পড়ে লাগবো। আচ্ছা। ইউষা ভুরু গোছায়। তোমার কি হয়েছে বলো তো? আজ কেমন কেমন লাগছে। শরীর বেশি খারাপ বুঝি, কিন্তু জ্বর তো নেমে গেছে। তাহলে? তুষি উত্তর দিতে পারল না। ও নিজেই জানে না ওর কি হয়েছে।
শুধু টের পাচ্ছে অন্তঃপুরের কোথাও একটা গোল হয়ে ঘুরছে কিছু, যার অনুভূতি লাভার নাই, তপ্ত, আবার হিমের মতো শীতল, কখনো আবার পাথর সম ভারী। কিন্তু কি এটা? সোমের এক নরম আবছা ক্যানভাসে হেলে পড়েছে সূর্য। লালচে সোনালি আকাশে তখন দাপুটে পাখিদের আনাগোনা, ওদের নীড়ে ফেরার তারাই, পাখা ঝাপটানোর শব্দে একরকম ক্লান্ত সুর। নরম রোদের তালে গাছের ছায়াগুলো মাটিতে দীর্ঘ হয়ে ভাসছে। চারপাশে অসংখ্য সবুজের মাঝে একটা সাদা রঙের গোল টেবিলে বসে আছে অয়ন। ফর্সা সতনু মুখখানে প্রগাঢ় চিন্তা তার। হাসুইন ঠোঁট দুটো একটার গায়ে আরেকটা চেপে বসেছে। সামনে মেলে রাখা মোটা বইটার মনোযোগে ছিটে ফোটাও নেই। আদরে শ্যাওলা পড়া দেওয়ালে নিষ্পলক চেয়েছিল অয়ন। আচমকা পাশের চেয়ার টানা শব্দ হলো। ধ্যানের সুতো ছিঁড়ে চমকে পাশ ফেল ছেলেটা। ইয়াসির বসেছে মাত্র, হাতে ভাজে ল্যাপটপ। অয়ন সোজা হয়ে বসল অমনি, হাসার চেষ্টা করলো ঠোঁট টেনে। মুখ খোলার আগে প্রশ্ন এলো ওদিক থেকে। কি ভাবছিলি? কই কিছু না। হয় বই পড়, না হয় বন্ধ করে রাখ। না, পড়ছি তো। পড়ছি বলল বেখেয়ালের মতো। খোলা বইটা অন বন্ধ করে ফেল। ইয়াসিরের কপালে ভাঁজ বসল তাতে। আলগোছে উদাস চিত্রের লোক ছেলেটাকে সূক্ষ্ম চোখে দেখল সে। প্রশ্নগুলো দ্বিতীয় দফায়। কি হয়েছে তোর? কই কিছু না, পড়ছিলাম তো। ইয়াসির ভুরু উচালো। বই বন্ধ রেখে? অয়ন যেন হুঁশে এলো, মুখ তুলল চটক কাটার ন্যায়। বই বন্ধ অবস্থায় পড়ে আছে সামনে। ও তাহলে কি পড়ছিল এতক্ষণ? ছেলেটা চোখ খুঁজে চসূচক শব্দ জিভে করল ইয়াসিরের। আরে ওকে অয়ন, কোনো সমস্যা হচ্ছে? না না, আসলে একটু টেনশন হচ্ছে ক্যাম্পেইন নিয়ে। সিম্পল ব্যাপার ভাইয়া। তোর মুখে থেকে কিন্তু মনে হচ্ছে না সিম্পল। না ভাইয়া, ঠিক আছে আমি। আচ্ছা ছাড়ো, নাস্তা করেছো তুমি? না, পরে। তুমি তো কখনো গার্ডেনে আসো না, হঠাৎ এলে? কেন, বিরক্ত করলাম? অয়নের কণ্ঠে উদ্বেগ। না না, তা কখন বললাম? এসেছো ভালো হয়েছে। তুমিও ব্যস্ত, আমিও, কথাই হয় না আমাদের। তারপর থামল সে, যেন সময় নিল একটু। খুব স্পষ্ট একটা উসখুসে সাপ বসালো পৌর ত্বকের মাঝে। হয়তো বুঝলো ইয়াসির, জিজ্ঞেস করলো। কিছু বলবি? অয়ন অপ্রস্তুত হাসলো, বলল না, কিছু না। কিন্তু ইয়াসিরের খটকা লাগলো। মেলে রাখা ল্যাপটপ বন্ধ করলো ও হাত দিয়ে। পুরোপুরি ফিরল ভাইয়ের দিকে, মোলায়েম কণ্ঠে বলল। যেটা মনে আছে বলে ফেল, নিজেদের মধ্যে এত ইতস্ততা কিসের? অয়ন ফের হাসলো, নিজেকে তৈরি করা অথবা বিব্রতকর হাসি। চপল ছেলেটার মাঝে আচমকা এমন দ্বিধাদ্বন্দ্বের কারণ ইয়াসির বোঝেনি। ওকে সাইজ করতে প্রসঙ্গ পাল্টাই সে। ক্যাম্পেইন কেমন যাচ্ছে? ভালো। প্রতিদিন যে এত বাচ্চা অসুস্থ হয়, এক একটা ভয়াবহ রোগে ভুগতে পারে এই পেশে, নাইলে আমি হয়তো কোনোদিন বুঝতাম না। এক পেশে হাসলো ইয়াসির, ফোঁস করে শ্বাস ফেলে বলল। তাহলে আমার কি বলা উচিত? প্রতি সেকেন্ডে যে দেশে এত ক্রাইম হয়, হাজারটা খুন, হাজার খানেক নৃশংসতা, পুলিশ অফিসার না হলে আমিও কি জানতাম? অয়ন বলল। তার বলতে তোমার উপর দিয়ে তো কম ঝামেলা যাচ্ছে না, একেবারে ঘরে বাইরে সমান সমান। ভুরগোটাই ইয়াসির। ঘরে কি ঝামেলা? অয়নের উত্তর তৈরি। কেন? ওই তুষি মেয়েটা, ও এখন তোমার জীবনের অন্যতম সমস্যা, তাই? ইয়াসিরের মুখের ধরন পাল্টে গেল, স্বভাবসুলভ ভারী হলো স্বর। না, ওইটুকু বুঝকে মেয়ে আমার সমস্যা হবে কেন? কণ্ঠে শৃঙ্গে তুলল অয়ন। কি বলছো ভাইয়া? যে তুমি একটু অন্যায় দেখলেও বরদাস্ত করো না, সে তোমার বউ একটা চোর হয়ে গেছে, তাও লোক ঠকানো, বিয়ের মতো ঘটনা। তার থেকে তুমি এটাকে আটকে রাখলে এখানে, প্রতিনিয়ত সকাল বিকাল মেয়েটাকে চোখের সামনে দেখছো, সহ্য করছো, এটা ঝামেল নয়? ইয়াসির কিছু বলতে গিয়েও বলল না, ঠোঁট টিপে টিপে চুপ করে রইল। সেকেন্ড কয়েক সময় নিয়ে ধীরস্থির জানালো। না। আর নড়ে চড়ে বসল, সাগ্রহে শুধালো। আচ্ছা মেনে নিলাম, কিন্তু বাকি সব? ও যে তোমার স্ত্রী তা তো মিথ্যে নয়, তাহলে? মৃদু ধমকালো ইয়াসির। মায়ের মতো কথা বলবি না। কিসের স্ত্রী? এই বিয়ের কোনো রকম কোনো ভ্যালু আমার কাছে নেই। অয়ন বিস্মিত হয়ে বলল। হ্যাঁ, এর মানে তুমি ওকে শুধু এখানে আটকেই রাখবে, সংসার টংসার করবে না? সারা জীবন একটা মেয়েকে এমন জিম্মি করে রাখা তো অনেক বড় অন্যায় ভাইয়া। ইয়াসির চোখ ছোট করলো।
তোর কি মাথা গেছে অয়ন? সারা জীবন ওকে কেন রাখবো এখানে? ওকে আমি যে কারণে এনেছি, আমার শুধু মনে হয় সেটা হয়েছে, তাহলে আমি নিজে ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবো। অয়নের কণ্ঠে কৌতূহল। কি কারণ? ইয়াসির ফের চুপ করে গেল, তারপর বলল। আছে কিছু একটা, কিন্তু এই মুহূর্তেই চাইছি না সেটা অন্য কেউ জানুক। অয়নের সন্দেহ হলো কি এমন কারণ। ঠোঁট কামড়ে সেকেন্ড কয়েক ভাবল সে, কিন্তু রহস্যের তল পেল না। জিজ্ঞেস করলো সময় নিয়ে। কিন্তু মামুনি যে চান তুমি ওকে নিয়ে হ্যাপি ফ্যামিলি লিড করো, সেটার কি হবে? ইয়াসির স্পষ্ট জবাব দিল। দ্যাটস নট পসিবল। আইল ডিভোর্স অ্যাজ সুন। অয়নের চোখ বেরিয়ে এলো, হতভম্ব আওড়ালো। ডিভোর্স? সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিবে? সরু চোখে চাইল ইয়াসির, বলল সোজা সাপটা। তো কেন দেব না? যাকে আমি স্ত্রী হিসেবে মানিনি, যার প্রতি আমার না আছে সম্মান, না আছে ভালোবাসা, তার সাথে অহেতুক একটা সম্পর্কের বোঝা বয়ে নেওয়ার তো মানে হয় না। শুধু আমি কেন, ওই চোর মেয়েও হয়তো আমাকে নিয়ে এরকমটাই ভাবে। আমরা দুজনেই একটা উদ্ভট সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছি, যার কোনো ভিত্তি নেই। সেটা যত কম বাড়ানো যায় তত ভালো। অয়ন অধৈর্য হয়ে পড়ল। আর ইউ শিওর ভাইয়া? তাহলে মামুনি, দিদু, নীরা? সেসব আমি বুঝবো। তুই হঠাৎ মেয়েটাকে নিয়ে এত প্রশ্ন করছিস কেন? নিভে এলো অয়ন। উদ্বিগ্ন মুখখানে থতমত খাওয়ার চিহ্ন বসল কিছু। নিচু স্বরে বলল। না, আসলে এমনি। এতদিন হয়ে গেল এসব নিয়ে তোমার সাথে কথা বলা হয়নি। ইউসার কাছে শুনেছিলাম অনেক কিছু, তাই আর কি আছে জানতে চাওয়া। কিন্তু ভাইয়া, তুমি শিওর তুমি তুষিকে ছেড়ে দিবে? ইয়াসির শক্ত কণ্ঠে বলল। শিওরের কিছু নেই, এটাই একমাত্র সত্যি। খুব তাড়াতাড়ি একজন লয়ারের সাথে কথা বলবো আমি। তুই পড়ছিলি না? পড়। অয়ন মাথা জাগলো, কিন্তু পড়ল না। বইটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো হঠাৎ। আর রুমে যাচ্ছি, কাজ আছে কিছু, তুমি থাকো। ইয়াসির ঘাড় নাড়ল, নিঃশব্দে বোঝালো তার সম্মতি। অয়ন পিছু ঘুরে পথ ধরল বাড়ির। এক ফালি কোমল রোদের ছটায় মুখবই চকচকে তার। হঠাৎ একটা তীক্ষ্ণ বাঁকা হাসি নিটোল ওষ্ঠপটে শীত তুলে চাইল। কেমন করে হাসলো অয়ন। বুক ফুলিয়ে ভীষণ দীর্ঘকায় শ্বাস টানল, তারপর যেন নেমেছে খুব ভারী মস্ত বড় কিছু একটা। বুক থেকে নেমে গেছে এক্ষুনি, সাথে উবে গেছে তার সমস্ত দোটানা, সব দ্বিধাদ্বন্দ্ব। ইয়াসির আজ থানায় যায়নি, হাতে উত্তাল কেস টেস্ট নেই বলে ফুসরত পেয়েছে কিছুটা। সন্ধ্যার পর বসার ঘরে বসেছিল সে। এক পাকে তনিমা এসে সামনে চা রেখে গেলেন। বিশাল আকার টেলিভিশনে চোখ রেখেই কাপ হাতে তুলল ছেলেটা। তার একটু পরে নামলো অয়ন। মিন্তু চানাচুর চিবোচ্ছে, ও পাশে বসলো। কটমট শব্দ শুনে বিরক্ত চোখে বলল। গরুর মতো চিবোচ্ছিস কেন? আস্তে খা। গরু বুঝি এভাবে চিবই? ওদেরও কি আমাদের মতো 32 দাঁত আছে? তোর 32টা নেই, 31টা হবে। কারণ উদ্ভট প্রশ্নের জন্য এক্ষুনি চর মেরে আমি একটা ফেলে দিব। কিন্তু মিন্তু মুখ গোজ করে বলল। তুমি আর উষা একই রকম। আমাকে এত ধমকাও কেন তোমরা? ছোট বলে কি আমার মান ইজ্জত নেই? ইউষার কথা উঠতেই আশেপাশে চাইল অয়ন। জিজ্ঞেস করলো। কোথায় তোর বোন? বিকেল থেকে দেখা নেই, ঘুমোচ্ছে? না, ভাবির ঘরে। এতক্ষণ টিভিতে মগ্ন ইয়াসির অমনি ঝট করে তাকালো, বলল খুব নিম্নভার স্বরে। ও তোর ভাবি নয়, এসব যেন আর না শুনি। চুপসে গিয়ে মাথা নাড়ল ছেলেটা। অয়ন হাঁক ছুড়ল মাকে। মামুনি, চা খাবো? ওপাশ থেকে উত্তর এলো। আসছি। একটু পরেই এলেন তিনি। চা রাখতেই ইয়াসির বলল। সারাক্ষণ রান্নাঘরে কি করছো এত? বসো এখানে। তনিমা বললেন। বসে কি করব? তুই কি গল্প করবি আমার সাথে? শুধু তো শুনবি। সব সময় কি বক্তা হতে ভালো লাগে? একটু তো শ্রোতা হতেও মন চায়। ছোট্ট শ্বাস ফেলল ইয়াসির। আচ্ছা বলবো, বসো। তনিমা খুশি হলেন, হাত গুটিয়ে বসলেন অয়নের পাশে। কথা শুরুর আগেই তুষির ঘর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো ইউষা। স্ফুত পাখির মতো বলল। ও বড় মা, ও বড় মা, দেখো দেখো। তার চিৎকারে সরব সারা বাড়ি। আওয়াজ শুনে একযোগে পিছু ফিরল সকলে। তুষিকে ধরে ধরে এনে দাঁড় করিয়েছে ইউষা। মেয়েটার পায়ের হাড় নড়বড়ে, এক্সরে করাই ধরা পড়েছে ব্যাপারটা। সেজন্য কেউ না ধরলে হাঁটতে পারে না। তবে আজ পায়ের থেকেও তার বেশভূষা নজর আটকে গেল সবার। রেশমি ছাদের কাপড় নিয়ে নিচে নামছিল। সিঁড়িতে দাঁড়িয়ে চোখ পড়ল তুষির দিকে। বিস্ময়ের তোড়ে হাত থেকে পড়ে গেল সেসব।
আর্তনাদ করলো মিহিস্বরে। ওয়াল্লাহ, এটা কে না? তুষি লজ্জা পেল একটু, চিবুক নামিয়ে নিল নিচে। তনিমা দাঁড়িয়ে গেলেন, চোখ জোড়া গোলাকার, বিকট করে আপদমস্তক দেখলেন মেয়েটা। সবসময় আলুথালু জর্ণব, তুষির পরনে লাল রঙের শাড়ি, নিখুঁত তার কুচির ভাঁজ, কোকড়ানো জট বাঁধা চুল স্ট্রেট করে পিঠ অবধি নেমেছে, ভীষণ ফর্সা মুখে মেকআপের ছোঁয়া, পুরন্ত ঠোঁট দুটো লিপস্টিকে ভর্তি। ভদ্রমহিলা অবাক হয়ে বলেন, আমি কাকে দেখছি? এ কি আমাদের তুষি? ইউষা গর্বের হাসি হাসল, বলল মাথা নেড়ে, কেমন চমকে দিলাম সব্বাইকে। সকাল সকাল পার্লার থেকে লোক এনে করিয়েছি এসব। কত সুন্দর লাগছে বলো। মিন্তু স্ফুত কণ্ঠে বলল। হ্যাঁ, একেবারে ঐশ্বরিয়ার মতো। ಅವನ হাতে চায়ের কাপ ছিল, অথচ চুমুক দিতে ভুলে গেল ছেলেটা। মুগ্ধতা আর অভিভূতি দুয়ের মিশলে যে অনুভূতি হয়, সেই অনুভূতির এক গাঢ় প্রসারণে হা করে চেয়ে রইল সে। অন্যমনস্ক চিত্তে একটু শ্বাস নিল অয়ন। বুকের কোথাও কিছু ভারী ভারী লাগছে। অপ্রতিভ মেজাজের রাশ টানতে চোখ নামালো সে। লুকোতে চাইলেও তুলির দিকে ছুটতে থাকা ওসব বিমোহের মান। কিন্তু তুষি, তার ধ্যান আপাতত ইয়াসিরের ওপর। লোকটা কি ওকে দেখছে? ইউষা সাজানোর সময় বলেছিল ওকে এভাবে দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন উনি। পড়েছি কি? চোখের কোণ তুলে কোনোরকম চাইল তুষি। ইয়াসির তাকিয়েছিল, তবে ওসব তাকানোতে বিশেষ প্রাণে খুব জোর সেকেন্ড কয়েক নিঃশব্দে দৃষ্টি ফেলে ফের মুখটা ঘুরিয়ে নিল সে। হাসল না, কথা বলল না, এমনকি একটা আওয়াজও এলো না বাইরে। তনিমা এ পাশে সরে এলেন, তুষির সামনে আরও ভালো করে দেখলেন ওকে, চিবুক ছুঁয়ে বলেন, মার্শাল্লাহ মার্শাল্লাহ, পরীর মতো লাগছে। আমার স্বার্থের জন্য এমন টুকটুকে একটা বোমাই তো চেয়েছিলাম আমি। তুষি বিব্রত হলো, ঘাড় চুলকালো অপ্রস্তুতভাবে, কিন্তু তপ্ত চোখে ফিরল ইয়াসির, তেমনি উষ্ণতার স্বর। মা, ভদ্রমহিলা থতমত খেলেন। মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। ছেলেটা বিরক্ত হলো, বাকি চা আর খেলো না। কাপ নামিয়ে উঠে দাঁড়াতেই তনিমা শুধালেন, বলছিলাম যে ওকে কেমন লাগছে বলিও না তো। আমি বলতে যাব কেন? আশ্চর্য। না আসলে উইশটা সাজালো তো বোনের জন্য, বলতে না হয় একটু কেমন কি লাগছে। এসব সার্কাজমের জন্য অনেক সময় পাবে। এই ছোটের পায়ে এক্ষুনি এত প্রেশার দেওয়া বারণ। ঘরে নিয়ে যাও ওকে। শেষটুকু ইউষাকে বলল ও, তারপর লম্বা পায়ে কক্ষে রওনা করল। তনিমা হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেললেন ফোঁস করে। না, এই ছেলে দিয়ে হবে না, এর দ্বারা আশা নেই, বলেন মৃদু গলায়। যা ওকে নিয়ে যা, এই অবস্থায় এত হাঁটাস না, সমস্যা হতে পারে। ইউষা মাথা নাড়ল, তুষি হড়বড় করে উঠল। হ্যাঁ চলো, এসব পাল্টে ফেলি। গা কুটকুট করছে, গরম লাগছে, চুলটাও বাঁধবো। আর এসব সাজবো না, কেমন মেয়ে মেয়ে লাগছে আমায়। ইউষা চোখ পাকিয়ে বলল, চুপ করো, তুমি তো মেয়ে, মেয়ে মেয়ে লাগবে না কেন? খবরদার এইসব খুলে ফেলার কথা ভুলেও বলবে না। কত সুন্দর লাগছে তোমাকে, তুমি জানো? না। জানবে কি করে? নিজেকে আয়নায় ভালো করে দেখেছো? বড় মা, রেশমি, মিতু, অয়ন ভাইয়া, তোমরা বলো সুন্দর লাগছে না ওকে? অয়ন জবাব দিল না, আর চোখে একবার শুধু তাকালো। তারপর গলা ঝেড়ে বসা থেকে উঠে গেল সেও। ইউষার মুখ কালো হলো একটু। সবে এমন করছি কেন? অয়ন ভাইও মেজো ভাইয়ের মতো হয়ে যাচ্ছে ইদানিং। কিন্তু সজোরে মাথা নাড়ল মিন্তু। রেশমি প্রকট চোখে বলল, লাগতেছে মানে? পুরো নায়িকা বানাই লেছে না ফা। আমি তো দেখেই কই এ সুন্দরী বেটিটা কেডা? দেখেন না হাত দিয়ে সব কাপড়িরে পইরা গেল। বলতে বলতে ওসব ফের তুলল সে। তনিমা হেসে বললেন, আমিও চমকে গেছি। ইউষা যখন বলেছিল তোমাকে সাজাবে, আমি বুঝিনি এত ভালো লাগবে। ইউষা, কাল বরং ওর জন্য আরও কিছু শাড়ি কিনে আনিস। তুষি জোরে মাথা নাড়ল। না না, আমি ওসব পরবো না। আবার কথা বলে? তুমি পারবে, তোমার ঘাড়ও পারবে, বুঝেছো? এখন চলো ঘরে। ইউষা ধমকায়। মেয়েটা কাঁধ আগলে ধরে নিয়ে চলল তুষিকে। ঠোঁট ফুলিয়ে হাঁটা ধরল সে। হঠাৎ মনে পড়ল কিছু একটা।
ফিসফিস করে বলল, এই তুমি যে তখন বলেছিলে আমাকে দেখে বিটকেলটা মাথা ঘুরে পড়ে যাবে, কই পড়লো না তো। সে যে দিব্যি হেঁটে হেঁটে ঘরে চলে গেল। ইউষার মন খারাপ। এত কষ্ট করে তুষিকে সাজালো, ভাইয়া দেখলই না তুষির বোকা বোকা কথাই সেটা বাড়ল আরও। বিরক্ত গলায় বলল, উফ, ওটা তো কথার কথা বলেছিলাম, ধরে বসে আছো। ও আচ্ছা। পরপরই অনুনয় করল তুষি। ইউষা, আমাকে শাড়ি ফাড়ি এনে দিও না তো প্লিজ। আমার এসব পড়তে ভালো লাগে না একদমই। লাগবে, আস্তে আস্তে শুয়ে যাবে। তুষি, তুমি কত সুন্দর। এত সুন্দর যদি আমি হতাম না। শোনো, নিজের যত্ন নাও, দেখবে আমার ভাইয়া কেমন পাগল হয়ে পিছু ঘুরে তোমার। তুষি কিছু বলল না। ইউষা ওকে সাজাতে চাইছে সাজাক, কিন্তু ইয়াসের পিছু ঘুরবে ওই বিটকেল অহংকারী পুলিশটা, তা কখনো হয়? তুষির পায়ের অবস্থা মোটামুটি। ওই দিন সন্ধ্যার পরপরই ব্যথা বাড়তেই তনিমা ওকে নিয়ে হাসপাতালে গেছিলেন। এক্স-রে রিপোর্ট এলো, হাড় নড়ে গেছে, হাঁটা চলা নিষেধ। তবে সপ্তাহখানেক পার হয়েছে এর, এখন একটু একটু হাঁটে ও, তাও কাউকে না কাউকে ধরতে হয়। তবে এতে তুষির বিশেষ দুঃখ নয়, সে তো আরামেই আছে, কোনো কাজ করতে হচ্ছে না। খাবার টপতি ইউষা নিয়ে আসে ঘরে। এতদিন তো ওকে ধরে ধরে ওয়াশরুমেও নিয়ে যেতে হয়েছে। মেয়েটার কাছে তুষি বড্ড কৃতজ্ঞ। এতটা খেয়াল তো ওর দাদি ছাড়া কেউ কখনো রাখিনি। কিন্তু দাদি না হয় ও নিজের কেউ, তাই ভালোবাসেন তিনি। অথচ ইউষা তো তুষি কেউ নয়, তাহলে এত ভালোবাসে কিসের? একদিন একটা সুযোগ আসুক, এই ভালোবাসার সমস্ত ঋণ ভালোবেসেই চুকিয়ে দেবে তুষি। ও মনমরা হয়ে পায়ের প্লাস্টারটা দেখল। আরও কদিন পর খুলবে এটা, খুললেই বাঁচে। এসব পরে হাঁটতে ভালো লাগে। এরই মাঝে ইউষা ঘরে এলো, হাবভাবে তাড়াহুড়ো তার। বলল, এখনো ঘুমাওনি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমাকে কাল অনেক তাড়াতাড়ি উঠতে হবে। কেন, কি আছে কাল? ইউষা মলিন মুখে বলল, কাল সায়ন ভাইয়ার মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনে এতিমখানায় খাবার দেওয়া হয়, ত্রাণ দেওয়া হয়, আর বাড়ির সবাই মিলে ভাইয়ার কবর জিয়ারতে যায়। বড় মা এত কাঁদে না এদিন। তুষিরও মন খারাপ হলো। ও, ইউষা আর কথা বাড়ালো না, বালিশ ঠিকঠাক করে বলল, কাল আম্মু আসবে, তারপর তোমার কাছে শুতে দেবে কি না চিন্তায় আছি আমি। আমি না থাকলে তো কিছু করতেও পারবে না। ভাইয়ার সাথে কথা বলতে হবে, বুঝছো? তুষি বলল, কি হবে কথা বলে? উনিও দেবেন না আমি জানি। ঘোড়ার ডিম জানো তুমি। ভাইয়াই তো আমাকে বলেছিল তোমার সাথে ঘুমাতে। তোমার কি লাগে না লাগে দেখতে। খুব অবাক হয়ে চাইল তুষি। হেসে ফেল ইউষা, ভুরু নাচিয়ে বলল, ভাইয়া অনেক ভালো, বুঝলে। দেখতে একটু মেজাজি হলেও ভাইয়া কত দায়িত্ববান তুমি নিজেও জানো না। আচ্ছা, অনেক রাত হলো, ঘুমাই। গুড নাইট। স্বপ্নেও আমার অনেক কাজ। অয়ন ভাইয়া আসেন তো? তুষি হেসে উঠল। লজ্জা লজ্জা ভাব করে গায়ের কাঁথা টেনে শুয়ে পড়ল ইউষা। আলো নেভাতেই তুষির জলজলে নেত্রমণি তাক হলো অদূরের জানালাই। কোথাও না কোথাও গিয়ে ইউষার কথাতে আটকে রইল মনটা। মনে হলো ইয়াসির ভালো, সত্যিই ভালো, না হলে একটা বস্তির চোর মেয়ের জন্য কেউ এত কিছু করে? বাইরে প্রচণ্ড কোলাহলের শব্দ। ঘুম ভাঙল তুষির। পাশটা খালি, ইউষা নেই, দরজায় ভেজানো। তুষি প্রকৃতি দেখে বুঝলো বেলা হয়েছে অনেক। ও কোনোরকম সাবধানে পা ফেলে খাট থেকে নামলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালো চৌকাঠে। বসার ঘরে তখন মানুষের ভিড়। পুরুষ প্রত্যেকের পরনে সাদা রঙের পোশাক, মাথায় টুপি। এক একটি চেহারা যেন নূরের মতো উজ্জ্বল। এদের কাউকে তুষি চেনে, কাউকে চেনে না। সায়নের মৃত্যুবার্ষিকী আজ, সে উপলক্ষে কি এসেছে সবাই? ও আশেপাশে চাইল। খাবার টেবিলের এক কোণে বসে আইরিন ইউষা প্যাকেট করছে কিছু। দুজনের মাথাতেই বড় করে ঘুমটা টেনে রাখা। হঠাৎ সামনে থেকে ছুটে এলো মিন্তু, আগ বাড়িয়ে হাত পাতল সামনে। উঠেছো তুমি? এসো, আমি নিয়ে যাচ্ছি। হাসলো তুষি। ইউষার ভাই ঠিক ওরই মতো মিশুক ভালো। এরা যে কি করে ওই জল্লাদ মহিলার পেট থেকে বের হলো। মিন্তু ধরে ধরে বসার ঘরে নিয়ে এলো তুষিকে। অয়ন কাজ করছিল, ওকে দেখে ফেলে এলো সেসব। নিজ দায়িত্বে সোফার উপরে রাখা প্যাকেটগুলো নামিয়ে দিয়ে বলল, বসো। তুষি শঙ্কিত একটু। ওই দিন অহেতুক যা একটা ধমক দিল লোকটা। বসলো ভয়ে ভয়ে।
অয়ন বলল। বাড়িতে কোরআন পাঠ হচ্ছে, এই সময় মাথায় কাপড় দিতে হয়। তুষি বাধ্যের নাই বলল। আচ্ছা। তারপর হাতটা তুলে চুল ঢাকলো সে। অয়নের ডাক পড়ল বাইরে। তড়িঘড়ি করে বিদেয় নিল সে। তুষি সোজাসুজি সোফায় জয়নব বসেছিলেন। বিমর্ষ আদলের পোড়া চোখ বন্ধ করে ফোপাচ্ছেন শুধু। পাশে বসা তনিমা আঁচলে মুখ চেপে রেখেছেন, চোখে ঝুপঝুপ করে জলের কণা। একই রকম কাঁদছেন তিনিও। বাড়িতে এতগুলো মানুষ, অথচ কারোর ঠোঁটে হাসি নেই। এতটা নিস্তব্ধ আর নিশ্চুপতা তুষি আগে কোথাও দেখেনি। ও বুঝলো সবার এই কান্না, এই বিষণ্ণতা সায়নের জন্য। আহারে, কত ছোট বয়সে মরে গেল ছেলেটা। বেঁচে থাকলে দুই ভাইয়ের মতো বড় হতো নিশ্চয়ই। তনিমার কান্নায় এত কষ্ট হলো তুষির। মন চাইল উঠে গিয়ে চোখের পানি মুছে দিয়ে আসতে। আচ্ছা, তুষি তো বেঁচে থেকে কিছু করতে পারল না। লোকের পকেট মার ছাড়া ওর কোনো যোগ্যতা নেই। ওর আয়ুটা সায়ন ছেলেটাকে দিলেও তো পারত। অন্তত বড় হবার পর সফল হয়ে দেশের জন্য কিছু করতো সে। তুষি দীর্ঘশ্বাস ফেল। হঠাৎ চোখ পড়ল রেহনুমার দিকে। মুখ কালো করে দুহাত দুটো বড় সাইজের গামলা নিয়ে আসছেন তিনি। ওতে ভর্তি পায়েস। তুষি মুখ ঘুরিয়ে নেবে ভাবলো, কেন যেন তাকলো। মনে হলো দুটো সামলাতে কষ্ট হচ্ছে ওনার। শরীরটা টেনে টুনে উঠে দাঁড়ালো, তাই যেচে বলল। আমাকে দিন, আমি নিয়ে যাই। রেহনুমা থামলেন, একটু অবাক হলেন ব্যাপারটাই। পরপর গম্ভীর মুখী বললেন, থাক, পা ভেঙেছ না, কাজের দরকার নেই, বসে থাকো। তুষির বুড়ো কুচকে কপালে চলে এলো, কণ্ঠে শৃঙ্গে। হ্যাঁ। কি হ্যাঁ? সরো। পাশ কাটিয়ে চলে গেলেন তিনি। কিন্তু তুষি তাজ্জব চোখে হাঁ করে রইল। ঠিক শুনেছে ও? এই মহিলা সত্যি বলছে? বাবা যে পারে না তুষিকে সারাক্ষণ রান্নাঘরে বসিয়ে রাখতে, সে বলছে বসে থাকো। তুষির ওঠা বসা একটু কষ্টের, পাছে পায়ে ব্যথা লাগে। বসতে গেলে আচমকা নজর পড়ল সিঁড়িতে। ধবধবে সফেদ পাঞ্জাবি পরে নামছে ইয়াসির। মাথায় টুপি, চোখে মুখের দীপ্ত এক অভিজাত্য তার। তুষি আর বসল না, ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে পথে। ইয়াসিরকে এই পোশাকে আগে দেখেনি ও। হয় ইউনিফর্ম, নয় টি শার্ট। পাঞ্জাবি পরলে কাউকে এত সুন্দর লাগে? কি চোখ, কি নাক, চিবুকের কি তীক্ষ্ণ কাঠামো। তুষি খেয়ে হারাতে গিয়েও পিঠ সোজা করলো। হক চোকালো সেও চিন্তার বহরে। চোখ সরিয়ে গলা ঝালো। তাকাবে না করেও তাকালো আবার। আবার মাথা নোয়ালো। দৃষ্টির এই লুকোচুরি মাঝেই হুট করে ফেল ইয়াসির। সোজাছুরির ঠার ওই চাহনিতে ভরকে গেল মেয়েটা। অপ্রস্তুতিতে ধপ করে বসে পড়ল জায়গায়। পাটায় লাগলো খুব। যন্ত্রণায় চোখ খিচে নিল তুষি। অথচ মুখ থেকে টুর শব্দ বাইরে এলো না। উঠোনে রান্নাবান্নার আয়োজন বসেছে। যেটাই রান্না শেষ হয় সেটাই বিশাল ড্যাকে তোলা হচ্ছে পিকআপে। সাইফুল ব্যস্ত সে নিয়ে। ইয়াসির নিচে নামতে এগিয়ে এলেন। একটা ফদ্দ মেলে বললেন, এখানে এতিমখানার লিস্ট করেছি, তুই একবার দেখে নে তো। ইয়াসির ফদ্দটা ধরল, তবে তার নজর অন্য কোথাও। শওকতকে দেখিয়ে বলল, উনি এখানে কি করছেন? নিজের আঙ্গুল দেখে কাজ থামিয়ে চাইলেন শওকত। পরিস্থিতি বিগড়ে যাওয়ার একটা স্বল্প আঁচ পেয়ে গেলেন সাইফুল। কাঁধে হাত রেখে স্বর নামিয়ে বলেন, দেখ বাবা, আজকের দিনে আর এসব। ইয়াসির পুরোটা বলতে দিল না। চাচাকে এড়িয়ে সরাসরি বাবার দিকে চাইল সে। বলল সোজাসুজি, মেজর শওকত আলী, দয়া করে আপনি আমার ভাইয়ের কোনো কিছুতে হাত দেবেন না। তার উঁচু কণ্ঠে পৌঁছে গেল বাড়ির কোনাকুনিতে। সরব ঘর নীরব হলো। কাজে বহল মানুষগুলো চাইল ফিরে। ইউষা, আইরিন মুখ দেখল নিজেদের। শওকতের চেহারা থমথমে। এক পল স্ত্রীর পানে চাইলেন তিনি। জয়নব বললেন, দাদু ভাই, আজ তো সায়ন দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকে দিনে অন্তত এসব রাগারাগি ছেড়ে দাও। ইয়াসির চড়া গলেই বলল, না, আজকাল বলে কিছু নেই দিদুন। উনি আমার ভাইয়ের কোনো কাজে নিজেকে জড়াবেন না। না মানে না। সাইফুল অতিষ্ঠ গলেই বলেন, কেন এসব করছিস স্বার্থ? এমনি সময় যেমন তেমন হলেও বাড়িতে আজ এত লোক, এর মধ্যে তোর এসব সিন ক্রিয়েট না করলে হয় না? আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না বলেই এত শান্তভাবে বললাম ওনাকে। তুমি তোমার ভাইকে এসব থেকে দূরে থাকতে বলো, ব্যাস, তাহলেই তো মিটে যাচ্ছে সব। শওকত মুখ খুলে এবার নরম কণ্ঠে বলেন, আমি কেন দূরে থাকবো স্বার্থ? কেন? আমি ওর কিছুতেই হাত দেব না। তুমি ভুলে যাচ্ছ আমি ওর বাবা, ও আমার সন্তান। ওর সব কিছুতে তোমার আগে আমার অধিকার আছে। ইয়াসির হেসে ফেল। বিদ্রুপের হাসি ভুরু নাচিয়ে বলল,
তাই নাকি? আপনি ওর বাবা? তা সেদিন ওই প্রচণ্ড শীতের মধ্যে আমি আর আমার মা আমার ভাইয়ের লাশ নিয়ে হাসপাতালে বসেছিলাম, সেদিন আপনার ওই পিতৃত্ব কোথায় ছিল? যখন সায়নের চিকিৎসার জন্য আপনাকে বারবার ফোন করা হচ্ছিল আর আপনি মুখের উপর লাইন কেটে দিচ্ছিলেন, তখন আপনার পিতৃত্ব কোথায় ছিল? তখন আপনার মনে হয়নি আপনার সন্তান আছে, আপনি কারো বাবা? আজ খুব অধিকার দেখাচ্ছেন, তাই না? পরপরই কঠিন চোখে চাইল ইয়াসির, দাঁত চেপে বলল, আমার মাকে মানসিকভাবে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আপনার শান্তি হয়নি? অধিকার ফলাতে এসে নতুন অশান্তি চাইছেন এখন? শওকত অবাক হয়ে বললেন, সত্য, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ, মানছি আমার ভুল ছিল, সেই জন্য আর কতবার ক্ষমা চাইবো আমি? ওই একটা ভুলের জন্য আর কতভাবে কথা শোনাবে তোমরা আমাকে? ফুঁসে উঠল ইয়াসির। কিসের ভুল? অন্যায়কে ভুল বলে চালিয়ে দেবেন না মেজর। ঘরে স্ত্রী রেখে অন্য নারীতে আসক্ত হওয়া ভুল, সন্তান ফেলে সংসার ফেলে সেই নারীকে বিয়ে করতে যাওয়া ভুল।